আজ পড়ছি হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ। মা, আমার চশমা, আমার চশমা কোথায় মা? শুভ্র হাহাকার করে উঠল। শুভ্রর মা গাঢ় মমতা নিয়ে ছেলের দিকে তাকালেন। কি অদ্ভুত ভঙ্গিতেই না শুভ্র হাঁটছে, দু হাত বাড়িয়ে অন্ধের মতো হেলতে দুলতে এগুচ্ছে। তার সামনে চেয়ার, এক্ষুনি চেয়ারের সঙ্গে ধাক্কা খাবে। মা, আমার চশমা কোথায়? বলতে বলতে সে সত্যিই চেয়ারের সঙ্গে ধাক্কা খেল। শুভ্রর মা উঠে এসে ছেলেকে ধরে ফেললেন। শুধু ধরলেন না, চেয়ারে বসিয়ে দিলেন। তার মনটাও খারাপ হয়ে গেল। এত খারাপ শুভ্রর চোখ! চেয়ারের মতো এত বড় একটা জিনিসও তার চোখে পড়ে না। কথা বলছো না কেন মা? চশমা কোথায়? রাতে শোবার সময় কোথায় ছিল? বালিশের পাশে রেখেছিলাম, মাথার ডান দিকে, সব সময় যেখানে রাখি। তাহলে ওখানেই আছে? নেই তো, আমি 5 মিনিট ধরে খুঁজেছি। চশমা ছাড়া তুমি কিছুই দেখো না? শুভ্র হাসি মুখে বলল, এক ধরনের প্যাটার্ন দেখি মা, লাইট অ্যান্ড ডার্কনেস। কোথাও বেশি আলো, কোথাও কম, কোথাও অন্ধকার, এই রকম। খুব ইন্টারেস্টিং। এর মধ্যে ইন্টারেস্টিং কি আছে? আছে, না দেখলে বুঝবে না। চশমা ছাড়া সব কিছুই এলোমেলো, এক ধরনের ক্যাওস, ডিসঅর্ডার। চশমা পরা মাত্রই অর্ডার। তোমরা এটা কখনো বুঝবে না। ভাগ্যিস বুঝছি না। তোমার মতো আরও একজন থাকলে পাগল হয়ে যেতে হতো। সারাক্ষণ চশমা চশমা চশমা, দিনে 10 বার চশমা হারাচ্ছ। সারাক্ষণ চোখে দিয়ে রাখলেই পারো, খুলে ফেলো কেন? বেশিক্ষণ অর্ডার ভালো লাগে না, চশমা খুলে ডিসঅর্ডারে চলে যাই। মা, এখন তুমি কি দয়া করে চশমাটা আনবে? তিনি চশমা আনতে গেলেন। বালিশের কাছে পাওয়া গেল না, পাওয়া গেল সাইড টেবিলে। টেবিল ল্যাম্প জ্বলছে। কাল রাতে শুভ্র লাইট জ্বালিয়েই ঘুমিয়েছে। বিছানার ওপর 2টা বই। একটার নাম ব্রিফ হিস্টোরি অফ টাইম, মনে হচ্ছে ফিজিক্সের কোনো বই। অন্যটা রগে কোনো বই হবে, সম্পূর্ণ নগ্ন এক তরুণীর ছবি প্রচ্ছদে ছাপা। শুভ্র কি এই জাতীয় বই পড়তে শুরু করেছে? এইসব বই কি তার এখন ভালো লাগছে? সে কি বড় হয়ে যাচ্ছে? ওই তো মনে হয় সেদিন রাত দুপুরে তার দরজায় ঠক ঠক করে কাঁপা গলায় বলল, মা, আমি কি তোমার সাথে ঘুমোতে পারি? আমার খাটের নিচে কে যেন শব্দ করছে। কে শব্দ করছে? বুঝতে পারছি না। ভূত হতে পারে, ভূতের মতো মনে হলো। ভয় পেয়েছ? খুব বেশি না, অল্প ভয় পেয়েছি। তিনি দরজা খুলে দেখলেন তার 9 বছর বয়সী শুভ্র ভয়ে ঠকঠক করে কাঁপছে। তিনি হাত ধরার পরেও সেই কাঁপুনি থামল না। চল দেখে আসি কি আছে খাটের নিচে। আমার দেখতে ইচ্ছা করছে না মা। ইচ্ছা না করলেও দেখতে হবে। ভূত প্রেত বলে কিছু যে নেই এটা জানতে হবে না। এসো। খাটের নিচে উকি দিতেই একটা বেড়াল বের হয়ে এলো। তিনি বললেন, শুভ্র বাবা, তুমি কি বিড়ালটা দেখতে পেয়েছো? হ্যাঁ। বুঝতে পেরেছ যে এটা ভূত না? হ্যাঁ। এখনও কি আমার সঙ্গে ঘুমোতে চাও? শুভ্র চুপ করে রইল। মার সঙ্গে ঘুমানোর তার ইচ্ছা, কিন্তু মুখ ফুটে বলতে পারছে না। মার সঙ্গে ঘুমানোর অজুহাত এখন আর নেই। চুপ করে আছো কেন বাবা? বলো, এখনও আমার সঙ্গে ঘুমোতে চাও? তুমি যা বলবে তাই। আমার মতে তোমার নিজের বিছানাতেই ঘুমানো উচিত। 2টি কারণে উচিত। প্রথম কারণ, এতে ভয়টা পুরোপুরি কেটে যাবে। দ্বিতীয় কারণ, মাসে একবার তুমি আমার সঙ্গে ঘুমোতে পারো। এ মাসের কোটা তুমি শেষ করে ফেলেছ। এখন যদি ঘুমাও, সামনের মাসে ঘুমোতে পারবে না। শুভ্র কোনো কথা না বলে ছোট ছোট পা ফেলে নিজের খাটের দিকে রওনা হলো, যেন ছোট্ট একটা পুতুল হেলতে দুলতে যাচ্ছে। মাথা ভর্তি রেশমি চুল, ধবধবে সাদা মোমের শরীর, লালচে ঠোঁট। দেব শিশু, মর্তের ধুলো কাদার পৃথিবীতে যেন ভুলক্রমে চলে এসেছে। তার মাথা নিচু করে চলে যাওয়ার দৃশ্য দেখে তিনি অসম্ভব বিষণ্ণ হয়ে পড়লেন। ইচ্ছে করল ছেলেকে আবার ডাকেন, তা সম্ভব না। একবার যা বলা হয়েছে তা ফিরিয়ে নেওয়া ঠিক না। তার একটি মাত্র সন্তান, তাকে তিনি ঠিকমতো মানুষ করবেন, অতিরিক্ত আদরে নষ্ট করবেন না। সেই শুভ্র এখন এত বড় হয়েছে।
কত হলো তার বয়স? 22? কি আশ্চর্য! সময় এত দ্রুত যায়। 22 বছর তো অনেক দিন। তার ছেলে জীবনের 3 ভাগের 1 ভাগ সময় এর মধ্যে শেষ করে ফেলেছে। এখন সে আগ্রহ বোধ করতে শুরু করেছে তরুণীদের প্রতি। তার বিছানায় নগ্ন তরুণীদের ছবি আঁকা বই। খুবই স্বাভাবিক। বয়সের দাবি। একে অস্বীকার বা অগ্রাহ্য করার কোনো পথ নেই। আচ্ছা, শুভ্রর এখন একটা বিয়ে দিলে কেমন হয়? তার মতোই সুন্দর কোনো একটা বালিকা, খুব অল্প বয়স, 15 কিংবা 16, ছটফটে ধরনের একজন বালিকা, যে কথায় কথায় রাগ করবে, কথায় কথায় হাসবে, স্বামীর কোনো কথায় অভিমান করে ছাদে চলে যাবে, মুখ ঢেকে কাঁদবে, বৃষ্টির রাতে দুজনে ভিজবে, রাতের পর রাত পার করে দেবে গল্প করে। তিনি দূর থেকে দেখবেন মুগ্ধ তরুণ তরুণীর ভালোবাসাবাসির মতো অপূর্ব দৃশ্য আর কিছু আছে? তার নিজের জীবনে এমন কিছু ঘটেনি। তার স্বামী এস ইয়াজউদ্দিন অনেকটাই রোবটের মতো, যিনি রাত 10:20 দাঁত মাজতে যান, 10:25 আধ গ্লাস পানি খেয়ে একটা সিগারেট ধরান, গুনে গুনে 10 বার সিগারেটে টান দিয়ে 10:30 বলেন, রেহানা, ঘুমিয়ে পড়ি, তুমি কি শোবে না দেরি হবে? এই রোবট মানব কোনো দিন বৃষ্টিতে ভেজেন না। বৃষ্টির পানি গায়ে লাগলেই তার টনসিল ফুলে যায়। জ্যোৎস্না রাতে কখনো ছাদে যান না। ছাদে উথাল পাথাল বাতাস, সেই উথাল পাথাল বাতাস গায়ে লাগলেই তার মাথা ধরে। মানুষটাকে একটা এক্সপ্রেস ট্রেন বলা যেতে পারে। শেষ গন্তব্যর একটা স্টেশনে সে যাত্রা শুরু করেছে। মাঝপথে কত না সুন্দর সুন্দর স্টেশন, ট্রেন সেখানে থামছে না, ঝড়ের গতিতে পার হয়ে যাচ্ছে। গন্তব্যের দিকে যতই যাচ্ছে ততই তার গতিবেগ বাড়ছে। আজকাল রেহানার প্রায়ই ইচ্ছে করে কোনো একটা গ্রামের স্টেশন সিগন্যাল ডাউন করে রেড লাইট জ্বালিয়ে ট্রেনটাকে থামিয়ে দিক। গন্তব্য যে পৌঁছাতেই হবে এমন তো কোনো কথা নেই। শুভ্র, বাবা, এই নাও তোমার চশমা। থ্যাঙ্কস মা। কাল রাতেও তুমি বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছ? শুভ্র মিটিমিটি হাসল। কাল রাত কটা পর্যন্ত জেগেছ? ঘড়ি দেখিনি মা, রাত 2 কিংবা 3 হবে। এমন কি পড়ছিলে যে রাত শেষ করে দিতে হবে? খুব ইন্টারেস্টিং বই, শেষ না করে ঘুমোতে ইচ্ছে করছিল না। ফিজিক্সের কোনো বই? হুম, লাভ স্টোরি। এসো, নাস্তা খাবে, এসো। নাস্তার টেবিলটা 3 জনের জন্য বিশাল। ছোট আরেকটা টেবিল আছে, ইয়াজউদ্দিন সাহেবের সেই টেবিলটা পছন্দ নয়। দিনের মধ্যে একবারই তিনি শুধু সবার সঙ্গে বসেন, সেটা সকালের নাস্তার সময়। বিশাল টেবিলের এক প্রান্তে তার নির্দিষ্ট বসার চেয়ার আছে। মা এবং ছেলে বসে মুখোমুখি। ইয়াজউদ্দিন সাহেব নাস্তা খেতে খেতে গল্প করেন। অল্প খানিকক্ষণ সময়ের জন্য মনে হয় মানুষটা বোধহয় রোবট নয়। ইয়াজউদ্দিন সাহেবের প্রিয় খাবার এক বাটি মটরশুঁটি সিদ্ধ করে তার সামনে দেয়া হয়েছে। খোসা ছাড়িয়ে তিনি মটরশুঁটি খাচ্ছেন। তার ঠিক সামনে টিপটে 1 পট চা, মোট 3 কাপ চা আছে। নাস্তার টেবিলে তিনি 2.5 কাপের মতো খাবেন। তিনি চায়ে চুমুক দিতে দিতে বললেন, শুভ্র, তোমার কি খবর? শুভ্র হাসল, কিছু বলল না। তিনি রেহানার দিকে তাকিয়ে বললেন, রেহানা, শুভ্রকে আজ প্রিন্সের মতো লাগছে না? রেহানা বললেন, লাগছে, তবে। আবার তবে কি? তোমার কি কোনো সন্দেহ আছে? না। তাহলে তবে বললে কেন? তুমি তো আমাকে কথা শেষ করতে দাওনি। কথা শেষ করতে দিলে তবে কেন বলেছি তা এক্সপ্লেইন করতাম। সরি, কথা শেষ করো। তবে বলেছি কারণ শুভ্রর সবচেয়ে সুন্দর জিনিস তার চোখ। চশমার জন্য তার চোখ কখনো দেখা যায় না। ইটস আ পিটি। শুভ্র বলল, মা চুপ করো তো, এই টপিকটা আমার কখনো ভালো লাগে না। ইয়াজউদ্দিন বললেন, মানুষ হয়ে জন্মানোর সবচেয়ে বড় সমস্যা কি জানো? যে টপিকটি সে পছন্দ করে না তাকেই সেই টপিকটি সবচেয়ে বেশি শুনতে হয়। আমার কথাই ধরো, পলিটিক্সে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। আমাকে সারাক্ষণ সেই পলিটিক্সের কথা শুনতে হয়। অবস্থা এমন দাঁড়িয়েছে যে শিল্পমন্ত্রী কিংবা পাটমন্ত্রী এই জাতীয় কোনো দপ্তর আমাকে নিতে হতে পারে।
রেহানা, আমি কি বলছি শুনছো? শুনছি। এই বিষয়ে তোমার কোনো মতামত আছে? না। তুমি কি চাও যে আমি পলিটিক্সে ইনভলভ হই? তোমার কাছে আমি কিছুই চাই না। এরকম উঁচু গলায় কথা বলছো কেন? আমি চাই চায়ের টেবিলে সব সময় লাইভলি ডিসকাশন হবে। তোমার চাওয়া মতো পৃথিবী চলবে এটাই বা ভাবছো কেন? আমার চাওয়ারও তো কিছু থাকতে পারে। একটু আগে বলেছ আমার কাছে তোমার কিছু চাওয়ার নাই। তুমি কি নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করছো না? রেহানা কিছু বললেন না। ইয়াজউদ্দিন দ্বিতীয় কাপ চা ঢালতে ঢালতে বললেন, রেহানা, আমার সঙ্গে তর্ক করতে এসো না। তর্কে হারবে, মন খারাপ করবে। তর্কে হেরে যাওয়া খুবই অপমানজনক ব্যাপার। রেহানা টেবিল ছেড়ে উঠে গেলেন। ইয়াজউদ্দিন শুভ্রের দিকে তাকিয়ে বললেন, তোমার মাকে তোমার কাছে কেমন লাগে শুভ্র? ভালো। আরও গুছিয়ে বলো। সাধারণ একটা অ্যাডজেক্টিভ দিয়ে তো কিছু বোঝা যায় না। 100 নম্বর যদি থাকে তাহলে তুমি তোমার মাকে কত দেবে? 92 থেকে 93 দেব। আমাকে কত দেবে? বললে তোমার হয়তো মন খারাপ হবে। এত সহজে আমার মন খারাপ হয় না। তোমাকে আমি দেব 45। তোমার ধারণা তোমার জাজমেন্ট ঠিক আছে? হ্যাঁ। শুভ্র, এত কম নাম্বার আমি কিন্তু ডিজার্ভ করি না। তুমি মন খারাপ করেছো বাবা? একটু আগে বলেছো তুমি মন খারাপ করো না। মন খারাপ করি না এমন কথা বলিনি। বলেছি এত সহজে মন খারাপ করি না। তুমি যে কথা বলছো তা সহজ না। এখন তুমি বুঝতে পারছো না যেদিন বাবা হবে এবং যেদিন তোমার মুখের ওপর তোমার ছেলে তোমাকে 45 নাম্বার দেবে সেদিন বুঝবে। বাবা, আমি তোমাকে হার্ট করেছি। আই এম সরি। ইয়াজউদ্দিন সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমি যতটা হার্ট হয়েছি বলে দেখাচ্ছি ততটা হইনি, কারণ আমি জানি তুমি আমাকে ঠিকমতো জাজ করনি। আমার জাজমেন্টে তেমন কিছু যায় আসে না। তাও সত্যি, তুমি এখনও একজন বালক। তোমার বয়স 22 হয়েছে আমি জানি, কিন্তু এখনও বালক স্বভাব ত্যাগ করতে পারোনি। আশেপাশের জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে তুমি কিছুই জানো না। তোমার জগৎ হচ্ছে তোমার শোবার ঘর, তোমার পড়ার ঘর এবং এই বাড়ি, এর মধ্যে সীমাবদ্ধ। শুভ্র তার বাবার দিকে তাকিয়ে আছে। ভারী কাঁচের আড়ালে তার চোখ। কাজেই শুভ্র কি ভাবছে বা কি ভাবছে না কিছুই বোঝা যাচ্ছে না। তবে সে ভয় পাচ্ছে না, খানিকটা মজা পাচ্ছে। বাবাকে এর আগে সে কখনো এমন রেগে যেতে দেখেনি। শুভ্র, জি? তুমি কি সাইকেল চালাতে জানো? না। না কেন বলো তো? এ বাড়িতে তো কোনো সাইকেল ছিল না, কাজেই এ বাড়িতে তো গাড়ি আছে, গাড়ি চালাতে পারো? না। সাঁতার জানো? না। তুমি কিন্তু কিছুই জানো না। তোমার জগৎ অভিজ্ঞতা শূন্য ক্ষুদ্র জগৎ। একেবারে ক্ষুদ্রও না। আমি প্রচুর পড়ি, বই পড়ে আমি লেখকদের অভিজ্ঞতা নিয়ে নিই। ধার করা অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা না। তুমি কি আমার উপর খুব রাগ করেছ? না, রাগ করিনি। তাহলে এত সব কঠিন কঠিন কথা কেন বলছো? তোমাকে মাত্র 45 নাম্বার দিয়েছি বলে বলছো? না, তুমি যদি আমাকে 95ও দিতে তাহলেও বলতাম। আগের থেকে প্ল্যান না করে আমি কিছু করি না। আজ সারাদিনে আমি কি কি করব তাই কার্ডে লেখা আছে। 2 নম্বরে কি লেখা একটু পড়ে দেখো। শুভ্র পড়ল 2 নম্বরে লেখা, শুভ্রর সঙ্গে তার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলা। আমার কথা বিশ্বাস হলো শুভ্র? তুমি আমার ভ্রমণ পরিকল্পনা নিয়ে কথা বলছো না? যা বলছি তা হলো প্রিলগ। মূল গানের আগে তবলার ঠুংঠাং হয়। এ হচ্ছে তবলার ঠুংঠাং। তোমার মাকে ডেকে নিয়ে এসো, দুজনের সামনেই কথা বলি। মা কি আসবে? না আসারই সম্ভাবনা, তবু বলে দেখো। রেহানা এসে বসলেন। স্বামীর দিকে একবারও তাকালেন না। তার মুখ কঠিন, তিনি ছোট ছোট করে শ্বাস ফেলছেন। ইয়াজউদ্দিন তার চেয়ার ছেড়ে স্ত্রীর পাশের চেয়ারে এসে বসলেন। রেহানা আরও শক্ত হয়ে গেলেন। ইয়াজউদ্দিন স্ত্রীকে সম্পূর্ণ উপেক্ষা করে ছেলের চোখে চোখ রেখে বললেন, তোমার সঙ্গে কথা বলে আমি আরাম পাই না। কথা বলার সময় আমি তোমার চোখ দেখতে পাই না। বাবা,
চশমা খুলে ফেলবো? না, তার দরকার নেই। তোমার মা গত রাতে তোমাদের এক পরিকল্পনার কথা বলছিলেন। তোমরা কয়েক বন্ধু নাকি সেন্ট মার্টিন আইল্যান্ডে জ্যোৎস্না রাত কাটাবে। হ্যাঁ, খুবই ভালো কথা, কিন্তু আমার তো ধারণা তোমার কোনো বন্ধু বান্ধব নেই। স্কুলে ওদের সঙ্গে পড়েছি। স্কুলের পরেও যোগাযোগ ছিল? খুব কম, মাঝে মধ্যে আসতো। আমার মনে হয় কোনো ধারটারের প্রয়োজন হলে ওরা তোমার কাছে আসে। শুভ্র কোনো জবাব দিল না। তিনি গলার স্বর স্বাভাবিকের চেয়ে এক ধাপ নিচে নামিয়ে বললেন, শুভ্র, দেশে এখন যে আন্দোলন চলছে সেই বিষয়ে তোমার মত কি? গণতন্ত্রের আন্দোলনের কথা বলছি। শুভ্র বুঝতে পারল না বাবা কেন হঠাৎ প্রসঙ্গ পাল্টালেন। সে কোনো জবাব দেবার আগেই ইয়াজউদ্দিন সাহেব বললেন, গোটা আন্দোলনে তুমি একদিনও বের হওনি। ছাত্ররা মিটিং মিছিল করেছে, কারফিউ ভেঙেছে, গুলি খেয়ে মরেছে। তুমি দরজা বন্ধ করে ঘরে বসেছিলে কেন, জানতে পারি? আন্দোলনে যাওয়া তোমরা পছন্দ করতে না। আমি ওদের সঙ্গে যোগাযোগ করলে তোমরা রাগ করতে। আমি তোমাদের রাগাতে চাইনি। ঠিকই বলেছ, রাগ করতাম। আন্দোলন সবাইকেই করতে হবে তা না, তোমাকে তৈরি থাকতে হবে আরও বড় কাজের জন্য। শুভ্র হঠাৎ বাবাকে থামিয়ে দিয়ে বলল, দেশে গণতন্ত্র আনার জন্য আন্দোলন কি ছোট কাজ? তিনি এই প্রশ্নের জবাব দিলেন না। তাকে খানিকটা বিরক্ত মনে হলো। চোখের নিচের চামড়া একটু যেন কুঁচকে গেল, কপালে ভাঁজ পড়ল। অবশ্যই খুব সহজেই তিনি নিজেকে সামলে নিলেন। ইয়াজউদ্দিন সাহেব স্ত্রীর দিকে তাকালেন, দৃষ্টি ফিরিয়ে নিয়ে হাতঘড়ি দেখলেন। এখনও তার হাতে 20 মিনিট সময় আছে। ছেলের সঙ্গে কথা বলতে 20 মিনিটের বেশি লাগার কথা না। শুভ্র কথার পিঠে কথা বলে না। কথার পিঠে কথা বললে আরও বেশি সময় লাগত। শুভ্র, জি? তোমার এই বন্ধুরা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, তাই না? জি। সাধারণত হাইলি রোমান্টিক পরিকল্পনা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েদের মাথায় আসে। এই নিয়ে মাসের পর মাস তারা আলোচনা করে, প্ল্যান প্রোগ্রাম হয়, তারপর একসময় সব ভেস্তে যায়। বেশিরভাগ সময়ই ভাঙে অর্থনৈতিক কারণে। আশা করি তোমাদেরটা ভাঙবে না। না, ভাঙবে না। আসছে মঙ্গলবার আমরা রওনা হচ্ছি। শুক্রবার পূর্ণিমা, আমরা সেন্ট মার্টিনে গিয়েই পূর্ণিমা পাব। ভেরি গুড। চাঁদের আলোয় দ্বীপে ঘোরাঘুরি করবে? জি। ইন্টারেস্টিং। কিন্তু কথা হচ্ছে কি, যাদের সঙ্গে যাচ্ছ তারা কি তোমার ভালো বন্ধু? ওরা আমাকে খুব পছন্দ করে। আমার মনে হয় তুমি ভুল বলছো। ওরা তোমার অর্থ, বিত্ত এইসব পছন্দ করে। তোমার মধ্যে পছন্দ করার মতো গুণাবলী বিশেষ নেই। তুমি মজার গল্প করতে পারো না, আসর জমাতে পারো না। তুমি অত্যন্ত ইন্ট্রোভার্ট ধরনের একজন যুবক, যে এখনও বালকের খোলস ছাড়তে পারেনি। তুমি কি আমাকে যেতে নিষেধ করছো? না, তোমার বয়স 22, তুমি নিশ্চয়ই তোমার ইচ্ছে মতো চলতে পারো। আমি শুধু সমস্যাগুলোর প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করছি। প্রথমেই বলছি, ভ্রমণ পরিকল্পনা কাগজে কলমে যতটা ইন্টারেস্টিং, বাস্তবে কখনোই তত ইন্টারেস্টিং হয় না। দ্বীপে পৌঁছাতে তোমাদের খুব কষ্ট করতে হবে। এত কষ্ট সহ্য করার ক্ষমতা তোমার নেই। দ্বীপে পৌঁছার পর শীতে কাবু হবে, বাথরুমের অভাবে কাবু হবে। তুমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করবে তোমার বন্ধু বান্ধবদের সঙ্গও ততটা ইন্টারেস্টিং মনে হচ্ছে না। তারা অশ্লীল সব রসিকতা করবে, তুমি তাও সহ্য করতে পারবে না। তুমি মনে করছো আমার যাওয়া উচিত নয়? অবশ্যই তোমার যাওয়া উচিত। ছোট্ট একটা প্রবাল দ্বীপ, চারপাশে সমুদ্র, আকাশে ফুল মন, খুবই এক্সাইটিং। তুমি যাবে তো বটেই। তুমি তোমার মতো করে যাবে। আমি কক্সবাজারের ডিসি সাহেবকেও টেলিফোন করে দেব। তাছাড়া আরও কিছু লোকজনকে বলবো যাতে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাবার জন্য ভালো জলযান থাকে। দ্বীপে চোর ডাকাত থাকতে পারে, কাজেই সঙ্গে পুলিশ দরকার। খাবার দাবারের ব্যবস্থা থাকাও প্রয়োজন। ক্ষুধা পেটে পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির মতো লাগে। কার কথা যেন এটা? সুকান্তর। অবিকল এইরকম একটা কবিতার লাইন ইংরেজি কবিতায়ও পড়েছি। গিভ মি সাম সল্ট, আই উইল ইট দ্য মুন। পড়েছ এই কবিতা? না। ইংরেজি কবিতা তুমি পড়ো না? না। ইয়াজউদ্দিন সাহেব উঠতে উঠতে বললেন,
তুমি আজকের দিনটা চিন্তা করো, কাল সকালে আমাকে বলবে কি করতে চাও, যা করতে চাও তাই হবে। 22 বছরের যুবক ছেলের ওপর আমি কিছুই ইম্পোজ করতে চাই না। অবশ্যই আরেকটি ব্যাপার আছে, দেশের সব মানুষ যেখানে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে সেখানে তোমরা মজা করার জন্য বেড়াতে যাচ্ছ, এটা কেমন কথা? রেহানা বললেন, শুভ্র কখনোই কিছু চায় না, হঠাৎ ইচ্ছে হয়েছে, ঘুরে আসুক না। ইয়াজউদ্দিন বিরক্ত গলায় বললেন, ওর কথা ওকেই বলতে দাও। শুভ্র, তুমি কি যেতে চাও? শুভ্র বলল, না, বলেই দ্রুত নিজের ঘরের দিকে চলে গেল। তার চোখে পানি এসে গেছে। বাবা মাকে সে চোখের পানি দেখাতে চায় না। ইয়াজউদ্দিন হাতের ঘড়ি দেখলেন, 20 মিনিট পার হয়েছে। তিনি উঠে পড়লেন। রেহানাকে বললেন, ও মন খারাপ করে না বলেছে, ওকে যেতে বলো, ঘুরে আসুক, পৃথিবীর রিয়েলিটির সঙ্গে খানিকটা পরিচয় হোক। সঞ্জু বারান্দায় পাটি পেতে খেতে বসেছে। তাকে দেখেই মনে হচ্ছে সে খুব ক্ষুধার্ত। বড় বড় নলা বানিয়ে মুখে দিচ্ছে। সঞ্জুর মা ফরিদা তার সামনেই বসে আছেন। অন্যদিন সঞ্জু খেতে খেতে গল্প করে, আজ তাও করছে না। ফরিদা অস্বস্তি বোধ করছেন। দ্রুত শূন্য হয়ে আসা থালার দিকে তিনি ভীত চোখে তাকিয়ে আছেন। ভাত আর নেই। থালার ভাত শেষ হয়ে গেলে আর দেয়া যাবে না। ছেলেটা কি খিদে পেটে উঠবে? আজ ভাত কম পড়ল কেন? তিনি নিজে মেপে মেপে 4.5 পট চাল দিয়েছেন। সঞ্জু মার দিকে তাকিয়ে বলল, তুমি খেয়েছো মা? তিনি ক্ষীণ গলায় বললেন, এটা বলতেও তার লজ্জার সীমা রইল না। ফরিদা খিদে সহ্য করতে পারেন না, একেবারেই না। রান্না হওয়া মাত্র গরম গরম ভাত খেয়ে নেন। হয়তো তখনও তরকারি হয়নি, ডালটা শুধু নেমেছে। সঞ্জুর ভাতের থালা প্রায় শূন্য। এক্ষুনি হয়তো সে বলবে, আর 4টা ভাত দাও না মা। ফরিদা মনে মনে বললেন, আল্লাহ, আজ যেন সে ভাত না চায়, খাওয়া শেষ করে যেন উঠে পড়ে। সঞ্জুর ভাত শেষ করে ফেলেছে, পানির গ্লাসের দিকে হাত বাড়িয়েছে। ফরিদা চাপা স্বরে বললেন, খাওয়া হয়ে গেল? আর 4টা ভাত নিবি না? না। পান থাকলে একটা পান দাও তো মা। ফরিদা তৃপ্তির নিঃশ্বাস ফেলে বললেন, তোর তো দেখি পান খাওয়া অভ্যাস হয়ে যাচ্ছে। তুই ছাত্র মানুষ, তোর কি দাঁত লাল করে পান খাওয়া ঠিক? ঠিক না হলে দিও না। সঞ্জু হাত ধুতে উঠে গেল। বারান্দায় দাঁড়িয়ে হাত ধুচ্ছে, মুখ ভর্তি করে পানি নিয়ে কুলি করে কলঘরের কাছে রাখা টবে ফেলার চেষ্টা করছে। ছেলেবেলার অভ্যাস। সব ভাই বোন এই জায়গায় দাঁড়িয়ে কুলি করে টবে পানি ফেলার চেষ্টা করবে। কুলির পানিতে উঠান মাখামাখি। কত বকা দিয়েছেন, লাভ হয়নি। 10 বছর আগের টব এখনও আছে। গাছ বদল হয়েছে, শুরুতে ছিল গোলাপ গাছ, তারপর কয়েক বছর মরিচের গাছ, একবার ছিল টমেটোর গাছ, খুব টমেটো হয়েছিল সেবার। এখন আবার একটা গোলাপ গাছ। গাছ ভর্তি করে কলি এসেছে, এখনও ফুল ফোটেনি। সঞ্জু পান হাতে নিতে নিতে বলল, ভাত যদি চাইতাম তাহলে মা তুমি বিপদে পড়তে। ভাত তো আর ছিল না। ফরিদা বিব্রত গলায় বললেন, কে বললে ছিল না? আমি বুঝতে পারি। ইস, কি আমার বুঝনেওয়ালা। আয় রান্নাঘরে নিজের চোখে দেখে যা। সঞ্জু হাসতে হাসতে বলল, এমনি বললাম। ফরিদা মুগ্ধ চোখে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। সঞ্জু হাসলেই তার গালে টোল পড়ে। দেখতে এমন মজা লাগে, ইচ্ছে করে হাত দিয়ে ছুঁয়ে দিতে। গালে টোল পড়া মেয়েরা দুর্ভাগ্যবতী হয়। ছেলেদের বেলায় কি এসব কিছু আছে? 10টা টাকা দিতে পারবে মা? সকালে না 5 টাকা নিলি? ওইটা বাস ভাড়াতেই শেষ। এখন যাব আদাবর, ফিরতে ফিরতে রাত 11টা। এত রাত পর্যন্ত বাইরে থাকবি? উপায় কি মা? ফাইনাল প্ল্যানিং করতে হবে। সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্লু প্রিন্ট আজ রাতে তৈরি হবে। আমাদের এই প্রজেক্টের নাম কি জানো? প্রজেক্টের নাম হচ্ছে প্রজেক্ট দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ কেন? রোম্যান্টিক ধরনের একটা নাম দেয়া হলো, এই আর কি। 2টা নাম সিলেক্টেড হয়েছিল, প্রজেক্ট দারুচিনি দ্বীপ এবং প্রজেক্ট কালাপানি। লটারিতে দারুচিনি দ্বীপ উঠে এলো। এটা আমার দেয়া নাম। ফরিদা হালকা গলায় বললেন, কি যে তোদের কাণ্ড কারখানা। বেড়াতে যাবি, তার আবার একটা নাম, প্রজেক্ট হ্যান, প্রজেক্ট ত্যান। এইসব তোমরা বুঝবে না মা। আর শুধু বেড়াতে যাচ্ছি তা তো না, আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার?
তোমাকে বলা যাবে না। সঞ্জু মার দিকে তাকিয়ে খানিকক্ষণ ইতস্তত করে বলল, টাকা দিতে হবে, মনে আছে তো মা? মনে আছে। 1000 টাকা। সবাই মিনিমাম 1000 নিচ্ছে, দিতে পারবে তো? পারবো। লাস্ট মোমেন্ট যদি বলো টাকা জোগাড় হয়নি, তাহলে সর্বনাশ। কজন যাচ্ছিস? এখনও ঠিক হয়নি, আজ ফাইনাল হবে। মা শোনো, আমাদের সঙ্গে কয়েকটা মেয়েও হয়তো যাবে। কি বললি? ওরা যেতে চাচ্ছে, আমরা নিব কি না এখনও ঠিক করিনি, নাও নিতে পারি। ওদের নেয়া মানেই যন্ত্রণা। ফরিদা চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। সঞ্জু অস্বস্তির সঙ্গে বলল, তুমি এমন করে তাকিয়ে আছো কেন? মেয়েরা সঙ্গে গেলে কি অসুবিধা? ওরা আমাদের বন্ধুর মতো, একসঙ্গে পড়ি। ওরা তো এখন স্টাডি ট্যুরে যায়, এক্সকারশনেও যায়, ছেলেদের সঙ্গেই তো যায়। তখন তোদের স্যাররা সঙ্গে থাকেন, এখন যাচ্ছিস নিজেরা। তাতে কি? মেয়েগুলোর বাপ মা যেতে দেবে? দিবে না কেন? একটা প্রশ্ন ফরিদার মুখে চলে এসেছিল, তিনি চট করে নিজেকে সামলে নিলেন। প্রশ্নটা করলে সঞ্জু যদি আবার কিছু মনে করে, যদি লজ্জা পায়। প্রশ্নটা হলো, মেয়েগুলোর মধ্যে তোর পছন্দের কেউ কি আছে? ফরিদার ধারণা আছে, তার এত সুন্দর রাজপুত্রের মতো ছেলে, মেয়েদের অনেকেই নিশ্চয়ই আগ্রহ করে তার কাছে আসে ভাব করার জন্যে। এদের কাউকে কি সঞ্জু অন্যদের চেয়ে আলাদা চোখে দেখে না? দেখাটাই তো স্বাভাবিক। একবার তিনি সঞ্জুর বই খাতা গুছোচ্ছেন, হঠাৎ সেখান থেকে নীল রঙের একটা চিঠি বেরিয়ে পড়ল। তিনি পড়বেন না ভেবেও শেষ পর্যন্ত পড়ে ফেললেন। রিঙ্কু নামে একটা মেয়ে লিখেছে, সুন্দর গোটা গোটা হাতের লেখা, তবে খুবই ছোট 2 লাইনের চিঠি। সঞ্জু, তুমি আমাকে এমন বোকা বানালে কেন? আমি ভীষণ 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 রাগ করেছি। ইতি রাগান্বিতা রিঙ্কু। ফরিদার ইচ্ছে করছিল রিঙ্কুকে সঞ্জু কী করে বোকা বানিয়েছিল সেটা জানতে, জানা হয়নি। লজ্জায় জিজ্ঞেস করতে পারেননি। তাছাড়া জিজ্ঞেস করলে সঞ্জু যদি বলে, মা তুমি বুঝি লুকিয়ে আমার চিঠি পড়ো? রাগান্বিতা রিঙ্কুর 2 লাইনের চিঠি পড়ে ফরিদার খুবই ভালো লেগেছিল। চিঠি হবে এরকম, 1 লাইনের 2 লাইনের, চট করে ফুরিয়ে যাবে। তারপরও মনে হবে ফুরালো না, রহস্য থেকে গেল। অবশ্যই রিঙ্কুর চিঠির সম্বোধন তার পছন্দ হয়নি। নাম ধরে লিখবে কেন? কত সুন্দর সুন্দর সম্বোধন আছে, সুপ্রিয়, সুজনেশু, দেবেশু। সঞ্জু বলল, টাকাটা দাও মা, চলে যাই। ফরিদা টাকা এনে দিলেন এবং মুখ ফসকে বলে ফেললেন, রিঙ্কু কি তোদের সঙ্গে যাচ্ছে? সঞ্জু অবাক হয়ে বলল, রিঙ্কুকে? ফরিদা কি বলবেন ভেবে পেলেন না। সঞ্জু আবার বলল, কোন রিঙ্কুর কথা বলছো? 3 জন রিঙ্কু আছে আমাদের সঙ্গে, 1 জন অনার্সে, 2 জন সাবসিডিয়ারি ক্লাসে। ফরিদা দারুণ অস্বস্তি নিয়ে বললেন, ওই যে মেয়েটা তোকে চিঠি লিখেছিল 2 লাইনের, তোর বই গুছোতে গিয়ে হঠাৎ দেখলাম। ও আচ্ছা, বুঝেছি, সাবসিডিয়ারি রিঙ্কু। ও সয়েল সায়েন্সে অনার্স। সাবসিডিয়ারিতে দেখা হয়। ফাজিলের চূড়ান্ত। না, ও যাচ্ছে না। ও যাবে কেন? মেয়েটা কেমন? বললাম না, ফাজিল ধরনের, সবার সাথে ফাজলামি করে, স্যারদের সাথেও। চেহারা কেমন? চেহারা মন্দ না, নাক বোচা। আমরা তাকে ডাকি মিস খেঁদা। সে মোটেই খেপে না, উল্টা হাসে। ও কি বলে জানো মা? ও বলে আগে নাকি ওর নাক গ্রিকদের মতো খাড়া ছিল, কলেজে ওঠার পর চাইনিজ খাওয়া ধরেছে, প্রতি সপ্তাহে 1 দিন করে চাইনিজ খায়, এজন্যই তার নাক চাইনিজদের নাকের মতো হয়ে যাচ্ছে। ও বলে, সঞ্জু খুব চিন্তায় আছি, নাক যেভাবে বসে যাচ্ছে, কোন দিন দেখব ফুটো বন্ধ হয়ে গেছে, তখন নিঃশ্বাস ফেলবো কি করে বল? ফরিদা বললেন, তোকে নাম ধরে ডাকে? নাম ধরে ডাকবে না? আমরা একসঙ্গে পড়ি না? সঞ্জু মার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, রিঙ্কুর বিয়ের কথা হচ্ছে, মার্চে বিয়ে হয়ে যাবে। সে কি বলেছে জানো? বলেছে আমার সঙ্গে যাদের যাদের প্রেম করার ইচ্ছে তাদের জরুরি ভিত্তিতে জানিয়ে দেয়া হচ্ছে, তারা যেন মার্চের আগেই তা করে ফেলে। ফরিদা অবাক হয়ে তাকিয়ে রইলেন। দিনকাল বদলাচ্ছে, তবে বড় বেশি দ্রুত বদলাচ্ছে। এত দ্রুত বদলানো কি ভালো? রিঙ্কু মেয়েটার কাণ্ড কারখানা একই সঙ্গে তার ভালো লাগছে, আবার ভালো লাগছেও না। মা যাই, অনেকক্ষণ তোমার সাথে বকবক করলাম, রাতে কিন্তু ফিরতে দেরি হবে। বেশি দেরি করলে তোর বাবা রাগ করবে, বাবাকে খাইয়ে দাইয়ে 9টার মধ্যে ঘুম পাড়িয়ে দিও।
সঞ্জুর বাবা সোভান সাহেব এজি অফিসে কাজ করেন, সেকশন অফিসার। আজ দুপুরে বাসায় চলে এসেছেন। লাঞ্চ খাবার পর হঠাৎ কেন জানি তার মাথা ঘুরতে লাগলো, বমি বমি ভাব হতে লাগলো। বাসায় এসে খানিকক্ষণ শুয়েছিলেন। এখন শরীর ভালো লাগছে। বাসায় ফেরার পথে দুটো খবরের কাগজ কিনেছিলেন। খুঁটিয়ে খুঁটিয়ে সারা দুপুর তাই পড়েছেন। খবরের কাগজ পড়া তার নেশার মতো। আগে একটা কাগজ রাখা হতো, খরচে পোষাচ্ছে না বলে গত 3 মাস ধরে রাখা হচ্ছে না। তবে প্রায়ই খবরের কাগজ কেনা হচ্ছে। আজ যেমন কেনা হলো। না কিনে করবেনই বা কি? আমেরিকা ইরাকের যুদ্ধের খবর পাবেন কোথায়? গোড়াতে তিনি ধরে নিয়েছিলেন সাদ্দাম লোকটা মহা গাধা। গাধা না হলে আমেরিকার সাথে যুদ্ধ করে? এখন দেখা যাচ্ছে লোকটাকে যতটা গাধা মনে হয়েছিল ততটা গাধা না। 7 দিন তো যুদ্ধ চালিয়ে নিয়ে গেল। আমেরিকার সঙ্গে 7 দিন যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া তো সোজা ব্যাপার না। মুসলমান হলো মাথা গরমের জাত। এই লোকটার দেখা যাচ্ছে মাথা ঠান্ডা। ফরিদা শোবার ঘরে ঢোকা মাত্র সোভান সাহেব বললেন, ফরিদা, 1 কাপ চা দাও তো। চায়ের সাথে আর কিছু খাবে? মুড়ি আছে, দিব? দাও। আর শোনো, মানিব্যাগ থেকে টাকা নিয়ে কাকে দিলে? সঞ্জুকে? অভ্যাস খারাপ করে দিচ্ছ। টাকা চাইলেই দিবে? 10টা মোটে টাকা। 10 টাকা মোটেই সামান্য না। 10 দিন যদি 10 টাকা করে দাও তাহলে কত হয়? 100। 100 টাকায় 10-এর চাল পাওয়া যায়। তার উপর যুদ্ধ লেগে গেছে, 3rd ওয়ার্ল্ড ওয়ার। সারা পৃথিবীর অবস্থা কাহিল। এইখানে তো আর যুদ্ধ হচ্ছে না। না বুঝে কথা বলবে না। যুদ্ধের এফেক্ট সারা পৃথিবীতে পড়বে। অলরেডি পড়ে গেছে। দ্বিতীয় মহাযুদ্ধ কোথায় হয়েছিল? ইউরোপে। লোক মারা গেল কোথায়? বাংলাদেশে। লাখ লাখ লোক। 1জন 2জন না, এইবার মারা যাবে কোটিতে। ফরিদা বললেন, যাই, তোমার চা নিয়ে আসি। কথা শেষ করে নেই, তারপর যাও। বসো। ফরিদা বসলেন, শঙ্কিত মনেই বসলেন। এই মানুষটার বক্তৃতা দেওয়ার অভ্যাস আছে। একবার বক্তৃতা শুরু হলে ঘন্টা খানিক চলবে। প্রতিটা কথা শুনতে হবে খুব মন দিয়ে। কথার মাঝখানে এদিক ওদিক তাকালেই মানুষটা রেগে যায়। অবশ্য বক্তৃতা সে শুধু তার সঙ্গেই দেয়, অন্য কারোর সঙ্গে একটি কথাও বলে না। সোবাহান সাহেব খবরের কাগজ নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, তোমার মেয়েরা কোথায়? মুনার বান্ধবীর জন্মদিন, সে 2 বোনকে নিয়ে ওইখানে গেছে। ওরা গাড়ি দিয়ে নিয়ে গেছে। রাতে সেখানে খাবে, তারপর গাড়ি করে দিয়ে যাবে। গাড়ি করে নিয়ে যাক আর হেলিকপ্টারে করে নিয়ে যাক। যার বান্ধবীর দাওয়াত সে যাবে, গোষ্ঠীশুদ্ধ যাবে কেন? এইসব আমার পছন্দ না। মাঝে মাঝে একটু আধটু বেড়াতে গেলে কি অসুবিধা? অসুবিধা আছে। এতে পাড়া বেড়ানো অভ্যাস হয়। দিন রাত খালি ঘুরঘুর করতে ইচ্ছে করে। মেয়েদের জন্য এটা ভালো না। আমাদের অফিসের করিম সাহেবের এক ছোট শালি বিএ ফার্স্ট ইয়ারে পড়ে। তার এরকম পাড়া বেড়ানি স্বভাব। হুটহাট করে এখানে যায় ওখানে যায়। একদিন কোন বন্ধুর খোঁজে দুপুরে ছেলেদের এক হোস্টেলে গিয়ে উপস্থিত। তারপর থাক, বাকিটা আর বলতে চাই না। শুনি না, তারপর কি? না থাক, সব কিছু শোনা ভালো না। যাও, চা নিয়ে আসো। চা এনে ফরিদা দেখলেন মানুষটা বমি করে সমস্ত ঘর ভাসিয়ে অদ্ভুত ভঙ্গিতে বিছানায় বসে আছে। চোখ রক্তবর্ণ, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফরিদা ভীত গলায় বললেন, কি হয়েছে? সোভান সাহেব প্রায় অস্পষ্ট গলায় বললেন, শরীরটা খুব খারাপ লাগছে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। সে কি? তিনি পেটে হাত দিয়ে আবার বমি করলেন। এই কঠিন গম্ভীর মানুষটা অসুখ বিসুখ একেবারেই সহ্য করতে পারেন না। অল্প শরীর খারাপেই শিশুর মতো হয়ে যায়। আজ শরীরটা বেশি রকম খারাপ। ফরিদা হাত মুখ ধুইয়ে তাকে মেয়েদের বিছানায় শুইয়ে দিয়ে এসেছেন। নিজের শোবার ঘর ধুয়ে মুছে মেয়েদের ঘরে যখন ঢুকলেন তখন সন্ধ্যা মিলিয়ে গেছে। সোভান সাহেব কম্বল গায়ে দিয়ে হাত পা গুটিয়ে শুয়ে আছেন। তার গায়ে জ্বর। অন্ধকার ঘরে ভন ভন করে মশা উঠছে। ফরিদা মশারি খাটিয়ে স্বামীর বিছানায় উঠে এলেন। কোমল গলায় বললেন, শরীরটা কি বেশি খারাপ লাগছে? ফরিদা স্বামীর মাথা কোলে তুলে নিলেন। মায়ায় তার মনটা ভরে যাচ্ছে। মানুষটাকে এখন একেবারে শিশুর মতো লাগছে। কোলে মুখ গুজে চুপচাপ পড়ে আছে, একটু নড়ছেও না। শরীর এখন কি একটু ভালো লাগছে? ঘুমোতে চেষ্টা করো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা।
ফরিদা স্বামীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কল্পনায় সেন্ট মার্টিন আইল্যান্ড দেখতে লাগলেন। সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, চারদিকের পানি ঘন নীল, যেদিকে তাকানো যায় নীল ছাড়া আর কিছুই নেই। সমুদ্রের নীলের সঙ্গে মিশেছে আকাশের নীল। দ্বীপে কোনো জনমানব নেই, গাছপালা নেই, মরুভূমির মতো ধুধু বালি। জ্যোৎস্না রাতে সেই বালি চিকচিক করে জ্বলে। সোবহান সাহেব অস্পষ্ট স্বরে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফরিদা বললেন, ঘুম আসছে না? না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেন্ট মার্টিন আইল্যান্ডে কি গাছপালা আছে? আছে। তুমি গেছো কখনো সেখানে? না। তাহলে জানো কি করে? সোবহান সাহেব সেই কথার জবাব না দিয়ে উঠে বসলেন। ক্ষীণ স্বরে বললেন, আমাকে বাথরুমে নিয়ে যাও, আবার বমি আসছে। তার জ্বর আরও বেড়েছে, চোখ হয়েছে রক্তবর্ণ। ফরিদা তাকে ধরে ধরে বিছানা থেকে নামালেন। সোবহান সাহেব বিড়বিড় করে বললেন, ঘর একদম খালি। বাচ্চা কাচ্চারা না থাকলে আমার ভালো লাগে না। এরা কখন আসবে? এসে পড়বে। সঞ্জু? সঞ্জু কোথায় গেছে? বন্ধুর বাসায়। সন্ধ্যার পর বন্ধুর বাসায় যাওয়া যাওয়াই আমার পছন্দ না। রোজ তো যায় না, মাঝে মধ্যে জরুরি কাজ থাকলে যায়। কি জরুরি কাজ? ফরিদা চুপ করে রইলেন। সোবহান সাহেব বললেন, বমি ভাবটা চলে গেছে, আমাকে শুইয়ে দাও। মাথায় পানি ঢালবো? অনেক জ্বর। পানি ঢালতে হবে না। তিনি আবার বিছানায় কুণ্ডুলি পাকিয়ে শুয়ে পড়লেন। একটি কম্বলে শীত মানছে না, গায়ের ওপর আর একটা লেপ দেয়া হলো। পায়ে মোজা পরিয়ে দিয়ে ফরিদা শঙ্কিত মনে অপেক্ষা করতে লাগলেন। একজন ডাক্তারকে খবর দেয়া দরকার। কাকে দিয়ে খবর দেয়াবেন? বাড়িওয়ালার ছেলেটাকে বললে সে কি এনে দেবে না? ফরিদা, কি? তোমার ছেলেমেয়েরা আমাকে এত ভয় পায় কেন? আমি কি কখনো এদের গায়ে হাত তুলেছি, না উঁচু গলায় কোনো কথা বলেছি? ভয় পায় না? অবশ্যই পায়। কেউ আমাকে একটা কথা এসে বলে না, যা কিছু বলার সব তোমাকে বলে। চুপ করে শুয়ে থাকো। শুয়েই তো আছি, মাঝে মাঝে মনটা খারাপ হয়, ভাবি কি করেছি আমি। গম্ভীর হয়ে থাকো, এই জন্য বোধ হয় একটু দূরে থাকে। গম্ভীর হয়ে থাকলে অসুবিধা কি? একটা লোক যদি গম্ভীর হয়ে থাকে তাহলে তাকে কি কিছু বলা যাবে না? ওরা ভাবে ওদের কথা শুনলে তুমি রাগ করবে, তাই। এটা তো তুমিও ভাবো। আমি ভাববো কেন? তুমি যদি না ভাবো তাহলে সঞ্জুর জরুরি কথাটা আমাকে বললে না কেন? আমি রাগ করতে পারি এই ভেবেই তো তুমি বলছো না। ফরিদা চাপা অস্বস্তি নিয়ে বললেন, সঞ্জু তার কয়েকজন বন্ধুবান্ধব নিয়ে এক জায়গায় বেড়াতে যেতে চায়। কোন জায়গায়? সেন্ট মার্টিন আইল্যান্ডে। এটা শুনে আমি রাগ করব কেন? রাগ করার এখানে কি আছে? যুবক বয়স, এই বয়সে নানান জায়গায় ঘোরার ইচ্ছে তো হবেই। সঞ্জুর বয়স কত এখন? 23। 23 বছর বয়সে আমি একা একা দার্জিলিং গিয়েছিলাম। আমাকে তো কখনো বলো নাই। বাড়ি থেকে রাগ করে চলে গিয়েছিলাম, শুধু বড় মামা জানতো। বড় মামা 500 টাকা দিয়েছিলেন। রাগ করেছিলে কেন? আমার বাবা ছিল খুব রাগী। রাগলে ওনার মাথা ঠিক থাকতো না। একবার রেগে গেলেন, তারপর সব লোকজনের সামনে জুতা পেটা করলেন। সে কি? এমন কি করেছিলে যে জুতা পিটা করতে হলো? এত বড় ছেলেকে জুতা পিটা করবে, এটা একটা কথা হলো? কেমন মানুষ উনি? বাবার সম্পর্কে এমন তাচ্ছিল্য করে কথা বলবে না। ওনার রাগ ছিল বেশি। রাগ বেশি থাকা অপরাধ না। সঞ্জু যাচ্ছে কবে? এখনো ঠিক হয়নি, সামনের সপ্তাহে যাবে বোধ হয়। ওর গরম কাপড় তো কিছু নেই, একটা সোয়েটার কিনে দিও, আর একটা মাফলার। সমুদ্রের তীরে খুব ঠান্ডা হওয়ার কথা। হু হু করে বাতাস, ফট করে ঠান্ডা লেগে যাবে। কানে ঠান্ডা লাগে সবার আগে। আমার গরম চাদরটাও দিয়ে দিও। আচ্ছা। দেশ বিদেশে ঘুরলে মন বড় হয়, কত কি দেখা যায়, শেখা যায়। আমার টাকা পয়সা নেই। টাকা পয়সা থাকলে দেশ বিদেশে পাঠাতাম। দেশের ভেতর এখানে ওখানে যেতে চায়, যাবে। এটা শুনে আমি রাগ হব কেন? ফরিদা স্বামীর মাথার চুল টানতে টানতে বললেন, দার্জিলিং তোমার কাছে কেমন লেগেছিল বলো তো? ভালো। কেমন ভালো বলো? শীতের সময় গিয়েছিলে? খুব শীত না? কতদিন ছিলে দার্জিলিংয়ে?
সোবহান সাহেব জবাব দিলেন না। মনে হলো তার শরীর একটু যেন কেঁপে উঠল। ফরিদার স্বামীর মুখের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলেন। সোবহান সাহেবের চোখ ভেজা, তিনি নিঃশব্দে কাঁদছেন। রানার বড় ভাইয়ের বাড়ি আদাবরে, 5 তলা হুলস্থুল ধরনের বাড়ি, যার 1 তলার 2টি ইউনিটে রানারা থাকে, বাকি 4 তলা ভাড়া দেয়া হয়েছে। রানা মূলত এই বাড়ির একজন কেয়ারটেকার। পরপর 3 বার ইন্টারমিডিয়েট ফেল করবার পর রানার বড় ভাই সাদেক আলী রানাকে একদিন ডেকে পাঠান এবং খুব আন্তরিক ভঙ্গিতে বলেন, পড়াশোনা তোকে দিয়ে হবে না, তুই বরং ব্যবসাপাতি কর। রানা সঙ্গে সঙ্গে হ্যাঁ সূচক মাথা নাড়ে এবং খুব নিশ্চিন্ত বোধ করে। আজকাল পয়সা হচ্ছে কনস্ট্রাকশনে, ব্রিকফিল্ড একটা ভালো মতো চালাতে পারলে লাল হয়ে যাবি, পারবি না? রানা আবার হ্যাঁ সূচক মাথা নাড়ে। আচ্ছা, তাহলে তাই করব। পড়াশোনা তোর লাইন না, নাকি আরেকবার পরীক্ষা দিতে চাস? ভেবে বল, লাস্ট চান্স একটা নিবি? না, 3-এ যার হয় না 4-এও তার হবে না। আচ্ছা যা, ব্রিকফিল্ড একটা করে দেব ইনশাআল্লাহ। এইসব কথাবার্তা আজ থেকে 9 মাস আগের। রানা মোটামুটি নিশ্চিত যে ব্রিকফিল্ডের রমরমা দিন তার আসছে, শুধু সময়ের ব্যাপার। গত 9 মাসে বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব তার ঘাড়ে চেপেছে। সে এই কাজ বেশ মন দিয়ে করছে। 3 তলার ভাড়াটের ইলেকট্রিক ফিউজ জ্বলে গিয়ে ফ্ল্যাট অন্ধকার। রানাকে দেখা যাবে টর্চ লাইট জ্বালিয়ে ফিউজ ঠিক করছে। 2 তলার ভাড়াটে দেয়ালে পেইন্টিং বসাবে, মিস্ত্রি ডেকে দেয়ালে ফুটো করার কাজের পুরো দায়িত্বই তার। এইসব ছাড়াও সামাজিক কর্মকাণ্ডেও তার ডাক পড়ছে। 4 তলার ভাড়াটের ছেলের আকিকা, 2টা খাসি আমিন বাজার থেকে কিনে আনা, মৌলানার ব্যবস্থা করা, আওলাদ হোসেন লেন থেকে কিসমত বাবুর্চিকে নিয়ে আসার জটিল সব কাজ সে আনন্দ এবং আগ্রহের সঙ্গে করে। রানার স্বভাব খুব মধুর, না হেসে কোনো কথা বলতে পারে না। যে যাই বলে তাই সে সমর্থন করে। কোনো ঝগড়াঝাটি শুরু হলে মধ্যস্থতার জন্য অসম্ভব ব্যস্ত হয়ে পড়ে। স্কুল এবং কলেজ জীবনের বন্ধুদের জন্য তার মমতার কোনো শেষ নেই। সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছে, কিন্তু অন্যদের পড়াশোনা ঠিকমতো হচ্ছে কি না তা নিয়ে তার চিন্তার শেষ নেই। অনার্স ফাইনাল পরীক্ষার সময় সে তার প্রতিটি বন্ধুর পরীক্ষা কেমন হয়েছে তার খোঁজ প্রতিদিন নিয়েছে। মোতালেবের 4th পেপার খুব খারাপ হয়েছে। পেপার ক্র্যাশ করতে পারে শুনে সে দুশ্চিন্তায় রাতে ভালো ঘুমোতেও পারেনি। রিং রোডের মাঝামাঝি একটা চায়ের রেস্টুরেন্টে রানা বাকির খাতা খুলে রেখেছে। সেই বাকির খাতায় তার 4 বন্ধুর নাম লেখা। দোকানদারকে বলা আছে, এই 4 জন এবং এই 4 জনের সাথে কোনো বন্ধুবান্ধব থাকলে তারাও বাকি খেতে পারবে, যা খেতে চায় তাই। রানার বন্ধুরা এই চায়ের দোকানেই রানার সঙ্গে আড্ডা দেয়। সপ্তাহে অন্তত একদিন বিকেল 3টা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আড্ডা চলে। রাত বেশি হয়ে গেলে দোকানেই পাটির উপর ঘুমিয়ে পড়ার ব্যবস্থা আছে। বালিশ এবং এক্সট্রা মশারি রানা বাড়ি থেকে নিয়ে আসে, তবে বন্ধুদের কখনো বাড়িতে নিতে পারে না। রানার বড় ভাই পছন্দ করেন না। আজ চায়ের দোকানে সঞ্জু, তারেক এবং মোতালেব বিকেল 5টা থেকে বসে আছে। রানার খোঁজ নেই। একটা কাজের ছেলে বলে গেছে, অক্ষণই আইব, আপনাগো চা পানি খাইতে বলছে। রানার বন্ধুরা ইতিমধ্যে সবাই 4 কাপ করে চা খেয়েছে, 10 টাকার পেঁয়াজু খেয়েছে, ডিমের অমলেট খেয়েছে। প্রজেক্ট দারুচিনি দ্বীপ নিয়ে তুমুল আলোচনাও চলছে, তবে পুরোপুরি ফাইনাল করা যাচ্ছে না। সবাই একত্র হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, অথচ 2 জন এখনও অনুপস্থিত, রানা এবং বল্টু। বল্টু থাকে বাসাবোতে, সে আসবে একটা টিউশনি শেষ করে। আসতে আসতে 9টা বাজবে। রানা কেন আসছে না কে জানে, কোনো একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে। রানার সমস্যা বেশ গুরুতর। তাদের টয়লেটের কমোডে কি যেন হয়েছে, হুড় করে পানি বের হয়ে চারিদিক ভাসিয়ে নিয়ে যাচ্ছে। প্লাম্বার একজনকে আনা হয়েছে, সে খানিকক্ষণ পরপর বিরস মুখে বলছে, কিছুই তো বুঝি না, পানি আহে কোন থান হুনি। সাদেক আলী 1 তলার বারান্দায় হাঁটাহাঁটি করছেন এবং গজরাচ্ছেন। গাধাটা করে কি, সামান্য জিনিসও পারে না। পানির মিস্ত্রি আনতে বললাম, রাস্তা থেকে কাকে ধরে নিয়ে এসেছে কিছুই জানে না।
পানির মিস্ত্রি এই কথায় অপমানিত বোধ করে কি বলেছিল, রানার ভাই তাকে চুপ শুয়োরের বাচ্চা বলে ধাতানি দিয়েছেন। মিস্ত্রির শরীর বন্য মহিষের মতো, ঘাড় গর্দানে এক হয়ে আছে। তাকে শুয়োরের বাচ্চা বলতে হলে যথেষ্ট সাহস লাগে। সাদেক আলীর সাহস সীমাহীন। মাঝখানে ঘাবড়ে গেছে রানা। মিস্ত্রি থমথমে গলায় বলল, আপনি যে আমার এই শুয়োরের বাচ্চা কইলেন? সাদেক আলী বললেন, চুপ, আবার মুখে মুখে কথা। রানা, দে তো এই হারামজাদার গালে একটা চড়। আমাকে কোশ্চেন করে, সাহস কত! এমন পরিস্থিতিতে বাড়ি ছেড়ে চায়ের দোকানে আসা সম্ভব না। রানা একবার সাদেক আলীর দিকে, একবার পানির মিস্ত্রির দিকে তাকাচ্ছে। সাদেক আলী আর একবার হুঙ্কার দিলেন, দাঁড়িয়ে দেখছিস কি, চড় দে। রানা সত্যি সত্যি চর বসিয়ে দিল। প্রজেক্ট দারুচিনি দ্বীপের ব্লু প্রিন্ট তৈরি প্রায় শেষ। দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। মোতালেব টাকা পয়সার ব্যাপারগুলো দেখবে, তাকে অর্থমন্ত্রী বলা চলে। জেনারেল ফান্ড থাকবে তার কাছে। জেনারেল ফান্ড থেকে টাকা পয়সা সেই খরচ করবে। খাওয়া দাওয়া, নাস্তা, এইসব বিষয়ে কারো আলাদা কিছু করতে হবে না। সবাই একই ধরনের খাবার খাবে, একই নাস্তা। কল্যাণমন্ত্রীর পোর্টফোলিও সর্বসম্মতিক্রমে রানাকে তার অনুপস্থিতিতেই দেয়া হয়েছে। দলের সুখ সুবিধা সে দেখবে। হোটেল খুঁজে বের করা, এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে যাওয়া হবে, এইসব ব্যবস্থা তার। ট্রেনের টিকিটও সে কাটবে। সেন্ট মার্টিনে কিভাবে যেতে হবে তাও সেই খুঁজে বের করবে। মোতালেব বলল, এন্টারটেনমেন্টটা আমার হাতে ছেড়ে দে, গান বাজনা দিয়ে হুলুস্থুল করে দিব। তারেক বিরক্ত গলায় বলল, তুই গান জানিস নাকি? ক্যাসেট প্লেয়ার নিচ্ছি, রবীন্দ্রসঙ্গীতের 6টা ক্যাসেট নিচ্ছি। তারেক আরও বিরক্ত হয়ে বলল, যাচ্ছি এক ধরনের এক্সপিডিশনে, সেখানে রবীন্দ্রসঙ্গীত? কুঁ কুঁ করে সখী ধরো ধরো। টেগোরকে নিয়ে এই রকম ইনসাল্টিং কথা বললে কিন্তু ফাটাফাটি হয়ে যাবে। নাক বরাবর ফ্রি স্টাইল ঘুষি খাবি। মোতালেব ক্রমাগত সিগারেট খেয়ে যাচ্ছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে গিয়ে সে সিগারেট ছেড়ে দেবে, কাজেই যতটা পারা যায় খেয়ে নেয়া। সে 10 মিনিটের মাথায় তৃতীয় সিগারেটটা ধরাতে ধরাতে বলল, এত বড় একটা আন্দোলনের মাথায় আমাদের কি যাওয়া উচিত? আর একবার ভেবে দেখ সবাই। তারেক খুবই বিরক্ত হলো, রাগী গলায় বলল, আন্দোলন নিয়ে তুই বড় বড় বাদ ছাড়বি না। গোটা আন্দোলনের সময় তুই ঘরে বসে ফিডার দিয়ে দুধ খেয়েছিস। আন্দোলন করেছি আমরা, পুলিশের বাড়ি খেয়ে মাথা ফাটিয়েছি, 4খান স্টিচ লেগেছে। এরশাদকে গেট আউট করেছি, এখন খানিকটা আমোদ ফুর্তি করা যায়। আন্দোলন তো এখনো শেষ হয়নি, ফিরে এসে করব, উইথ নিউ এনার্জি। এরশাদকে জেলখানায় নেয়ার জন্য লাঠি মিছিল হবে। আমরা সবাই থাকব একেবারে ফ্রন্টে। সঞ্জু উঁচু গলায় বলল, চুপ কর তো, ইম্পর্টেন্ট কাজ বাকি আছে। 2টা ডিসিশন নিতে হবে। 1 নাম্বার, শুভ্র নাকি আমাদের সঙ্গে যেতে চাচ্ছে, ওকে নেওয়া যাবে না। মোতালেব বলল, মাথা খারাপ, ওকে কি জন্য নেব? আন্ধাকে নিয়ে গেলে শেষ পর্যন্ত কোলে নিয়ে ঘুরতে হবে, পিছু করতেও তার কমোড লাগে। সঞ্জু বলল, গোড়াতেই ওকে না করার দরকার ছিল, তখন তো কেউ কিছু বললি না। তখন ভেবেছিলাম নিজে থেকেই পিছিয়ে পড়বে। এইসব পুতুপুতু জাপানি দল শুরুতে খুব উৎসাহ দেখায়, শেষ পর্যন্ত যায় না। মোতালেব বলল, ওরটা আমার উপর ছেড়ে দে, আমি সামলাবো। সঞ্জু বলল, তুই কিভাবে সামলাবি? আমাদের আলটিমেট পরিকল্পনার কথা বললেই সে চোখ বড় বড় করে বলবে, আমি যাব না। মোতালেবের আলটিমেট পরিকল্পনা অবশ্যই এখনও দলের অনুমোদন পায়নি, তবে সরাসরি কেউ এখন পর্যন্ত না বলেনি। মেয়েরা যদি শেষ পর্যন্ত সঙ্গে যায় তাহলে এই পরিকল্পনার প্রশ্নই ওঠে না। মেয়েরা সম্ভবত যাবে না। মেয়েরা সব ব্যাপারে শুরুতে খুব উৎসাহ দেখায়, তারপর যেই বাড়ি থেকে একটা ধমক খায় অমনি ঠান্ডা। মোতালেবের পরিকল্পনা হলো, জ্যোৎস্না রাতে ঠিক 12টা 1 মিনিটে প্রকৃতির সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সভ্যতার সমস্ত সংস্রব বিসর্জন দিতে হবে। অর্থাৎ জামাকাপড় সব খুলে আদি মানব হতে হবে, তারপর সমুদ্রের জলে নেমে যাওয়া, প্রকৃতির পরিপূর্ণ অংশ হয়ে যাওয়া। মাঝে মাঝে জল থেকে উঠে সমুদ্রের ধার ঘেঁষে ছুটে যাওয়া হবে, বালিতে গড়াগড়ি করা হবে, আবার পানিতে নেমে যাওয়া। এরকম চলবে সারা রাত। ঠিক সূর্য ওঠার পরপর
সভ্য জগতে ফিরে আসা হবে, জামাকাপড় গায়ে দেয়া হবে। মোতালেবের পরিকল্পনাটা যেমন বর্ণনার ভঙ্গি তার চেয়ে অনেক বেশি সুন্দর। সে হাত পা নেড়ে গলার স্বর ওঠানামা করে পুরো ব্যাপারটা এমনভাবে বলল যে কেউ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারল না। শুধু রানা ক্ষীণ স্বরে বলল, আমরা ন্যাংটো হয়ে দৌড়াদৌড়ি করব তখন যদি স্থানীয় লোকজন আমাদের পিটিয়ে দেয়? মোতালেব ক্রুদ্ধ গলায় বলল, স্থানীয় লোক? স্থানীয় লোক কোথায় পেলি? সেন্ট মার্টিন হলো একটা প্রবাল দ্বীপ, জনমানব নেই। ধুধু করছে বালি, নারকেল গাছ, পাম গাছের সারি, আধো অন্ধকার আধো আলো। ঠান্ডা লাগবে না শীতের সময়? ঠান্ডা তো লাগবেই, আদিম মানবের ঠান্ডা লাগেনি? তাছাড়া সোয়েটার গায়ে দিয়ে পানিতে নামলে কি তোর ঠান্ডা কম লাগবে? যাই হোক, আমি আমার পরিকল্পনার কথা বললাম। তোরা যদি রাজি নাও হোস, আমি একাই এগিয়ে যাব, যাকে বলে একলা চলো রে। রানা এবং বল্টু দুজন প্রায় একসঙ্গেই চায়ের দোকানে ঢুকল। রানার ভাবভঙ্গি বলে দিচ্ছে সে ভয়াবহ দুর্যোগ অতিক্রম করে এসেছে, এখনও নিজেকে পুরোপুরি সামলে উঠতে পারেনি। বল্টুকেও কেমন যেন বিপর্যস্ত লাগছে। বল্টু ছোটোখাটো মানুষ, কোনো সমস্যা হলেই সে আরও ছোট হয়ে যায় বলে মনে হয়। সে সঞ্জুর পাশে বসতে বসতে বলল, অবস্থা কেরোসিন। আনুশকা আমার বাসায় এসেছিল, বলেছে সব মিলিয়ে 5 জন মেয়ে আমাদের সঙ্গে যাচ্ছে। মোতালেব বলল, মাথা খারাপ নাকি? মেয়েদের আমরা সাথে নিচ্ছি না, নট এ সিঙ্গেল ওয়ান। বল্টু চিবিয়ে চিবিয়ে বলল, সেই কথা এখন বলে লাভ কি? তোরা আগে কোথায় ছিলি? তখন গদগদ গলায় কেন বললি, তোমরা মেয়েরা যদি যেতে চাও যেতে পারো, নো প্রবলেম? আমি কোনোদিন এই কথা বলিনি। মেয়েদের না নেয়ার পেছনে আমার 101টা যুক্তি আছে। সেই 101টা যুক্তি তুই আনুশকাকে বুঝিয়ে বল। আমি তার বাসায় গিয়ে যুক্তি বুঝিয়ে আসব? আমার এত দায় পড়েনি। বাসায় গিয়ে যুক্তি বুঝাতে হবে না, আনুশকা এখানে আসছে। আমি ঠিকানা দিয়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে চলে আসবে। তার আসার আগে আগে একটা কথা আমি পরিষ্কার বলতে চাই, মেয়েদের সঙ্গে নেয়ার আমি ডেড এগেনস্টে। যদি তাদেরকে নিতে চাও নাও, আমার নামটা কেটে বাদ দিয়ে দাও, আমার স্ট্রেইট কথা। সঞ্জু বলল, তোর এত আপত্তি কেন? যেতে চাচ্ছে যাক না, দল যত বড় হয় ততই তো ভালো। বল্টু কঠিন গলায় বলল, 5টা মেয়ে সঙ্গে গেলে আমাদের ভেড়া বানিয়ে রাখবে। সারাক্ষণ ফরমাস, এটা কর ওটা কর। জংলা জায়গায় যাচ্ছি, কোথায় বাথরুম কোথায় কি। তারপর সুন্দর সুন্দর মেয়ে, ধর গুন্ডা বা ডাকাত অ্যাটাক করে একটাকে ধরে নিয়ে গেল, তখন অবস্থা কি হবে? কিংবা ধর সমুদ্রে নেমেছে, হঠাৎ ঢেউ এসে একটাকে ভাসিয়ে নিয়ে গেল, চোরাবালিতে আটকে গেল একজন, তখন তোরা কি করবি আমাকে বল? কেউ কোনো কথা বলল না। রানা আরেক দফা চায়ের কথা বলে এসে ক্ষীণ স্বরে বলল, আমারও মনে হয় মেয়েদের নেওয়া ঠিক হবে না। তবু যদি নিতেই হয় তাহলে একটা লিখিত আন্ডারটেকিং দিয়ে নিতে হবে। লেখা থাকবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মোতালেব কড়া গলায় বলল, চুপ কর গাধা, যত দিন যাচ্ছে তুই ততই গাধা হচ্ছিস। ভদ্র সমাজে কথা বলার কোনো যোগ্যতা তোর নেই। আমাদের ডিসিশন মেকিংয়ের সময় তুই দয়া করে একটা কথাও বলবি না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। আনুশকাদের কালো বিশাল গাড়ি চায়ের দোকানের সামনে এসে থেমেছে। আনুশকা যখন সন্ধ্যার পর চলাফেরা করে তখন ড্রাইভার ছাড়াও ড্রাইভারের পাশে একজন থাকে, তার নাম মফিজ। আনুশকার দিকে নজর রাখাই যার একমাত্র কাজ। আনুশকা হাসি মুখে গাড়ি থেকে নামল। চায়ের দোকানের সবাই ঘুরে তাকালো। অনেকক্ষণ কারো চোখে পলক পড়ল না। পলক না পড়ারই কথা, আনুশকার মতো রূপবতী সচরাচর চোখে পড়ে না। চায়ের দোকানের মালিক উঠে দাঁড়িয়েছে, এমন কাস্টমার তার দোকানে আসে না। ইনি নিশ্চয়ই কাস্টমার না, অন্য কোনো ব্যাপার। আনুশকা দোকানের মালিকের দিকে তাকিয়ে মিষ্টি গলায় বলল, চিনি এবং দুধ ছাড়া 1 কাপ চা দিতে পারেন? বলেই অপেক্ষা করল না, এগিয়ে গেল দলটির দিকে। রানা অস্বস্তির সঙ্গে বলল, এখানে রাতের বেলা আসার কি দরকার ছিল? আনুশকা বসতে বসতে বলল, কোনোই দরকার ছিল না, তবু আসলাম। যাবার ব্যাপারটা চূড়ান্ত করতে চাই। সব মিলিয়ে আমরা 5 জন মেয়ে যাচ্ছি, তাদের প্রতিনিধি হিসেবে আমি এসেছি। বল্টু অন্যদিকে তাকিয়ে বলল, আমরা তোমাদের নিচ্ছি না।
আমিও তাই আন্দাজ করছিলাম। কেন, জানতে পারি? অনেক ঝামেলা। কি কি ঝামেলা তা বলা যাবে? 101টা ঝামেলা, তার মধ্যে একটা বললেই তোমরা পিছিয়ে যাবে। বলো শুনি। সেন্ট মার্টিন আইল্যান্ডে কোনো বাথরুম নেই। বাথরুম নেই? না। যদি না থাকে তোমরা একটা বাথরুম বানিয়ে দেবে। মোতালেব ক্রুদ্ধ গলায় বলল, সেন্ট মার্টিন আইল্যান্ডে আমরা বাথরুম বানানোর জন্য যাচ্ছি? কি জন্য যাচ্ছ শুনি? সেটা এখন তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না। আমাদের অনেক পরিকল্পনা আছে। মেয়ে ছেলে থাকলে সেখানে সমস্যা। মেয়ে ছেলে পুরুষ ছেলের মধ্যে তফাৎটা কি শুনি? পুরুষ হয়েছ বলে তোমাদের কি একটা লেজ গদিয়েছে? তর্কাতর্কির কোনো ব্যাপার না। আসল কথা এবং ফাইনাল কথা, তোমাদের আমরা নিচ্ছি না। আমরা স্বাধীনভাবে ঘুরব। আমরা সঙ্গে থাকলে পরাধীন হয়ে যাবে? এইসব শিখেছ কোত্থেকে? রানা বলল, তর্ক করার জন্য তর্ক করলে তো লাভ হবে না। ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা দেখ। এটা যদি পিকনিক হতো, ধর জয়দেবপুরে যাচ্ছি, সকালে যাব, সন্ধ্যায় ফিরে আসব, তাহলে একটা কথা ছিল। ব্যাপারটা মোটেও পিকনিক না। 1 সপ্তাহের জন্য যাচ্ছি। চা দিয়ে গেছে। চিনি দুধ ছাড়া গাঢ় কালো রঙের খানিকটা তরল পদার্থ, যা দেখলেই গায়ে কাঁটা দেওয়ার কথা। আনুশকা নির্বিকার ভঙ্গিতে তাতে চুমুক দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে চা খেয়ে সে বেশ তৃপ্তি পাচ্ছে। মোতালেব বলল, ঠান্ডা মাথায় চিন্তা করো আনুশকা। তুমি 7 দিনের জন্য আমাদের সঙ্গে যেতে চাও। অচেনা অজানা জায়গায় রাত বিরাতে ঘুরবে। অথচ এই ঢাকা শহরেও তুমি সন্ধ্যার পর একা চলাফেরা করতে পারো না। তোমার সঙ্গে একটা বিশাল গাড়ি থাকে। গাড়িতে ড্রাইভার ছাড়াও একজন বডিগার্ড থাকে, থাকে না? আনুশকা চায়ের কাপ নামিয়ে উঠে দাঁড়ালো এবং শীতল গলায় বলল, গাড়ি বিদায় করে আবার আসছি। তোমাদের সঙ্গে রাত 12টা পর্যন্ত গল্প করব। তারপর একা একা বাসায় ফিরব। দলের সবাই মুখ চাওয়াচাওয়ি করল। সবাই দেখল আনুশকা ড্রাইভারকে কি বলতেই হুশ করে গাড়ি বেরিয়ে গেছে। আনুশকা শান্ত মুখে ফিরে আসছে, যেন কিছুই হয়নি। সে বসতে বসতে বলল, তোমরা কবে যাচ্ছ শুনি? মঙ্গলবার। এই মঙ্গলবার? রাতের ট্রেনে যাব। চিটাগাং পৌঁছাবো ভোরবেলা। সকালে নাস্তা খেয়ে বাসে করে যাব কক্সবাজার। 1 রাত সেখান থেকে পরদিন ভোরে রওনা হব টেকনাফ। অর্থাৎ টেকনাফ পৌঁছাচ্ছি বৃহস্পতিবার দুপুরে। সেখানে কোনো একটা হোটেলে লাঞ্চ করে নৌকা নিয়ে যাব সেন্ট মার্টিন। সন্ধ্যায় পৌঁছাবো। সন্ধ্যার পর আকাশে উঠবে পূর্ণচন্দ্র। আনুশকা বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, তোমরা আমাদের নিচ্ছ কি নিচ্ছ না? সঞ্জু বলল, নিচ্ছি না। ভেরি গুড। আমরা নিজেরা যাব। একই সময়ে রওনা হব। একই ট্রেনে যাব। টেকনাফেও একইভাবে পৌঁছাবো। এখন কি ব্যাপারটা বুঝতে পারছো? এই পাগলামির কোনো মানে হয়? মানে না হলে কিছু করার নেই। আমার সিদ্ধান্ত আমি জানিয়ে গেলাম। এখন বাসায় যাচ্ছি। আমার বাসায় সবাই বসে আছে, ওদের খবর দিতে হবে। রানা বলল, গাড়ি তো ফেরত পাঠিয়ে দিয়েছ, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। আনুশকা রাগী গলায় বলল, কাউকে বাসায় পৌঁছে দিতে হবে না। আই ক্যান টেক কেয়ার অফ মাই সেলফ। কি মুশকিল, তুমি একা যাবে নাকি? অফকোর্স আমি একা একা যাব। আমাকে তোমরা ভেবেছ কি রিক্সা বা বেবি ট্যাক্সিতে তুলে দেই? না, তাও তুলতে হবে না, আমি একা যাব। সবাইকে মোটামুটি হতচকিত করে আনুশকা বেরিয়ে গেল। যাবার আগে ম্যানেজারকে চায়ের দাম দিয়ে গেল। ম্যানেজার কিছুতেই দাম নেবে না। আনুশকা বলল, আবার যখন আসবো আপনার গেস্ট হিসেবে 3 কাপ চা খাবো। আজকের দামটা রাখুন। আজ তো আমি আপনার গেস্ট না, আজ প্রথম পরিচয় হলো। ভাই, আপনার নাম কি? ম্যানেজার বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। মোহাম্মদ ইসমাইল মিয়া। মোহাম্মদ ইসমাইল মিয়া, যাই, খোদা হাফেজ। আনুশকাকে রিক্সা বা বেবি ট্যাক্সির জন্য বেশি দূর হাঁটতে হলো না, কারণ সে গাড়ি বিদায় করেনি। ড্রাইভারকে বলেছে গাড়ি শ্যামলী সিনেমা হলের কাছে নিয়ে রাখতে। ড্রাইভার তাই রেখেছে। ধানমন্ডি 13 নম্বরে আনুশকাদের বাড়ি। বাড়িটা একতলা, অনেক উঁচু কম্পাউন্ড। বাইরে থেকে দেখে মনে হয় ছোট্ট একটা বাড়ি। গেট খুলে ভেতরে ঢুকলে হকচকিয়ে যেতে হয়। 1.5 বিঘা জায়গার উপর চমৎকার বাড়ি। বাড়ির চেয়েও সুন্দর আশপাশের বাগান। 2 জন মালি এই বাগানের পেছনে সারাক্ষণ কাজ করে।
আনুশকার বাবা মনসুর আলী এদের কাজে পুরোপুরি খুশি নন। তিনি আরেকজন মালিক খুঁজছেন, যে গোলাপ বিশেষজ্ঞ। পত্রিকায় বিজ্ঞাপন দেয়া হয়েছে, এখনও কাউকে পাওয়া যাচ্ছে না। এই চমৎকার বাড়ি বছরের বেশিরভাগ সময় খালি পড়ে থাকে, কারণ বাড়ির মূল বাসিন্দা মাত্র দুজন, আনুশকা এবং তার বাবা। আনুশকার মা 10 বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে অন্য একজনকে বিয়ে করেছেন। এখন স্থায়ীভাবে বাস করছেন অস্ট্রেলিয়ায়। একটি মাত্র মেয়ের প্রতি তার তেমন কোনো আকর্ষণ আছে বলে মনে হয় না। চিঠিপত্র বা টেলিফোনে যোগাযোগ নেই বললেই হয়। আনুশকার বাবা মনসুর আলী মানুষটি ছোটোখাটো। তার মুখ দেখলেই মনে হয় জগৎ সংসারের ওপর অত্যন্ত বিরক্ত হয়ে আছেন। যদিও মানুষটি সদালাপী, অত্যন্ত ভদ্র। তার জীবনের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রের ওপর। পেশায় তিনি একজন নাবিক। বর্তমানে চেক জাহাজ এনরিও কর্নির তিনি প্রধান চালক। তিনি যখন জাহাজ নিয়ে সমুদ্রে থাকেন, তখন আনুশকা বাড়িতে থাকে, আত্মীয় স্বজনদের বাড়িতে থাকে। বাড়িটা দুজন মালি, দুজন দারোয়ান, 3টি কাজের মেয়ে এবং একজন ড্রাইভারের হাতে থাকে। এরা ছাড়া বাড়ি পাহারা দেয় একটি জার্মান শেফার্ড কুকুর। কুকুরটির বয়স 11, অর্থাৎ সে তার আয়ু শেষ করে এসেছে। আর হয়তো বছরখানেক বাঁচবে। আজকাল জ্যোৎস্না রাতে সে চাঁদের দিকে তাকিয়ে করুণ সুরে ডাকে। কুকুরটার নাম মেঘবতী। মেঘের মতো গায়ের রং হওয়ায় পুরুষ কুকুর হয়েও স্ত্রী জাতীয় নাম তাকে নিতে হয়েছে। নামকরণ করেছে আনুশকা। আনুশকার সঙ্গে মেঘবতীর তেমন ভাব নেই। মনসুর আলী সাহেবকে দেখলে মেঘবতীর আনন্দ এবং উল্লাসের সীমা থাকে না। সে যেন তখন তার যৌবন ফিরে পায়। একবার সে আনন্দে অভিভূত হয়ে মনসুর আলী সাহেবের জুতা কামড়ে ফালা করে ফেলেছিল। আজও তাই হচ্ছে। কোনো খবর না দিয়ে মনসুর আলী সাহেব উপস্থিত হয়েছেন। এয়ারপোর্ট থেকে বিকল্প ট্যাক্সি নিয়ে চলে আসা। দারোয়ান গেট খুলে ভূত দেখার মতো চমকে উঠল। তিনি বললেন, সব ভালো? দারোয়ান কিছু বলার আগেই মেঘবতী ছুটে এলো। যে গতিতে সে ছুটে এলো তা 11 বছরের কুকুরের পক্ষে নিতান্তই অসম্ভব। মেঘবতী তার কুকুর হৃদয়ের সমস্ত ভালোবাসা একসঙ্গে প্রকাশের জন্য ব্যস্ত। মানুষের মতো তার কোনো ভাষা নেই, সুমধুর সঙ্গীত নেই। হইচই শুনে বারান্দায় 4টি মেয়ে এসে দাঁড়িয়েছে। তারা ভীতু চোখে গেটের দিকে তাকিয়ে আছে। এরা আনুশকার 4 বান্ধবী, নাইমা, নীরা, ইলোরা এবং জরি। তারা এসেছে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাবার ব্যাপারে কথা বলতে। আজ রাতটা তারা এই বাড়িতে থাকবে, হইচই করবে। মনসুর আলী মেয়েদের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, ইদ্রিস, এরা কারা? ইদ্রিস বলল, আপার বান্ধবী। আনুশকা কি বাসায় নেই? যে না, গাড়ি লইয়া গেছেন, সাথে মফিজ দারোয়ান আছে। ও আচ্ছা আচ্ছা। মনসুর আলী এগিয়ে গেলেন। মেয়ে 4টি আরও জড়সড়ো হয়ে গেল। মনসুর আলী বললেন, মারা, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিল না। তিনি হাসি মুখে বললেন, আমি আনুশকার বাবা, হঠাৎ চলে এসেছি। আজ বুঝি তোমাদের পার্টি? নাইমা বলল, সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম মা। এসো ভেতরে যাই, বাইরে ঠান্ডা। তোমাদের একা রেখে আনুশকা কোথায় গেল? ও এক্ষুনি এসে পড়বে। তারা বসার ঘরে একসঙ্গে ঢুকলো। মনসুর আলী বললেন, মারা, তোমরা একটু বসো, তোমাদের এক নজর ভালো করে দেখি। কি নাম তোমাদের মা? তারা নাম বলল। সবার শেষে নাম বলল জরি। বলেই মনসুর আলীকে বিস্মিত করে দিয়ে কাছে এসে পা ছুঁয়ে সালাম করল। তিনি অবাক হয়ে মেয়েটির দিকে তাকালেন। তাকিয়েই মনে হলো মেয়েটা বড় সুন্দর। তরুণী শরীরে বালিকার একটি স্নিগ্ধ মুখ, যে মুখের দিকে তাকালে মনে এক ধরনের বিষাদ বোধ হয়। জরি সালাম করায় অন্য মেয়েদেরও এগিয়ে আসতে হলো। মনসুর আলী বিব্রত বোধ করতে লাগলেন। চুরুট ধরাতে ধরাতে বললেন, মাঝে মাঝে আমি কোনো খবরাখবর না দিয়ে হঠাৎ করে চলে আসি। এবার এসেছি 10 দিনের জন্য। এডেন বন্দরে আমার জাহাজের একটা টারবাইন নষ্ট হয়ে গেল। ওটা সারাতে 20 দিনের মতো লাগবে। ভাবলাম ওরা টারবাইন সারাতে থাকুক, এই ফাঁকে আনুশকাকে দেখে আসি। আনুশকা ছাড়া দেশে আসার আমার আরও একটা জরুরি কারণ ছিল। এরশাদ গভর্নমেন্ট ফল করানোর চেষ্টা চলছে, সেই খবর পাচ্ছিলাম। ভাবলাম নিজের চোখে দেখে আসি কি হয়।
এই বয়সে আন্দোলনে তো আর অংশ নিতে পারবো না, অন্তত উপস্থিত থাকি। আমরা যারা বাইরে থাকি তারা দেশের জন্য খুব ছটফট করি। আচ্ছা মা, তোমরা গল্প টল্প করো? তোমরা কি ডিনার করে ফেলেছ? জি না। বেশ, তাহলে ডিনারের সময় গল্প করব। আমি খানিকটা বিশ্রাম করি, শরীরটা ভালো লাগছে না। যারা জাহাজ চালায় তারা আকাশ যাত্রা খুব অপছন্দ করে, আকাশে উঠলেই তাদের শরীর খারাপ করে। মনসুর আলী বিশ্রামের কথা বলে উঠলেন, কিন্তু বিশ্রাম নেবার কোনো লক্ষণ তার মধ্যে দেখা গেল না। তিনি বাগানে চলে গেলেন। মালি এসে বাইরের সবগুলো বাতি জ্বেলে দিল। বাইরে থেকে ফিরেই তিনি প্রথম যা দেখেন তা বাগান। বাগান দেখা হলে নিজের ঘরে ঢুকে পরপর 3 পেগ মার্টিনি খান। তারপর প্রায় ঘণ্টাখানেক বাথটাবে শুয়ে স্নান করেন। তিনি বাগানে হাঁটছেন। ঘরের কাজের মানুষগুলো অতি ব্যস্ত হয়ে ছুটোছুটি করছে। পানির টাবে গরম পানি ভর্তি করা হচ্ছে, মার্টিনি তৈরি করা হচ্ছে, ঘরের বিছানায় নতুন চাদর বিছানো হচ্ছে। ধবধবে সাদা চাদর ছাড়া তিনি ঘুমোতে পারেন না। শুধু বিছানার চাদর নয়, দরজা জানালার চাদর সবই হতে হয় সাদা। এতে নাকি জাহাজ জাহাজ ভাব হয়। অন্য সময় তার ঘরের পর্দা থাকে রঙিন, তিনি এলেই সব পাল্টানো হয়। মনসুর আলী বাগানে হাঁটছেন, তার পেছনে পেছনে আসছে মেঘবতী। মালি দুজন সঙ্গে সঙ্গে আছে। তারা খানিকটা শঙ্কিত। মনসুর আলী কখনো কারো সঙ্গে উঁচু গলায় কথা বলেন না, তবু সবাই তার ভয়ে তটস্থ থাকে। তিনি বাগান থেকে লক্ষ্য করলেন আনুশকার গাড়ি ঢুকছে। দারোয়ান খুব আগ্রহ নিয়ে তাকে কী সব বলছে, অবশ্যই তার আসার খবর। তিনি মালি দুজনের দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোমরা এখন যাও। আনুশকা তার সঙ্গে দেখা করার জন্য বাগানে আসবে। তিনি চান না কন্যার সঙ্গে দেখা হবার সময়টা মালি দুজন থাকে। তিনি হাতের চুরুট ফেলে মেয়ের জন্য অপেক্ষা করতে লাগলেন। আনুশকা গেটের কাছেই গাড়ি থেকে নেমেছে। সে হালকা চালে কয়েক পা এগুলো। তারপর কী যে হলো, ঠিক যে গতিতে মেঘবতী ছুটে এসেছিল সেই গতিতে ছুটে এলো। মেঘবতী যেমন করে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেও তেমনি ঝাঁপিয়ে পড়ল। আনুশকা এখন আর 21 বছর বয়সী তরুণী নয়, সে যেন 6 বছরের বালিকা। বাবাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এবং কোটের একটি অংশ চোখের জলে ভিজিয়ে ফেলেছে। কান্নার ফাঁকে ফাঁকে সে যে কথাগুলো বলছে তা হলো, বাবা তুমি খুব খারাপ, বাবা তুমি খুব খারাপ। মনসুর আলী মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে নিচু গলায় বলছেন, শান্ত হও মা, শান্ত হও। শান্ত হবার কোনো রকম লক্ষণ আনুশকার মধ্যে দেখা যাচ্ছে না। তিনি বললেন, মা, তোমার বন্ধুরা অপেক্ষা করছে, তুমি ওদের কোম্পানি দাও। আমার খাবার ব্যবস্থা কি করছে একটু দেখো, শুটকি মাছ খেতে ইচ্ছে করছে। ঘরে কি শুটকি মাছ আছে? আনুশকা চোখের জল মুছে হাসি মুখে বলল, অবশ্যই আছে, আমি সব সময় রাখি। তুমি হুট করে একদিন চলে আসো, এসেই বিশ্রী জিনিসটা খেতে চাও। মনটা শান্ত হয়েছে মা? হয়েছে। যাও, বন্ধুদের কাছে যাও। তোমরা ডিনার করে নিও, আমার খেতে অনেক দেরি হবে। মনসুর আলী আরেকটা চুরুট ধরালেন। আনুশকা বলল, তুমি না গতবার আমার কাছে প্রতিজ্ঞা করে গেলে সিগারেট ছেড়ে দিবে? সিগারেট তো মা ছেড়েই দিয়েছি। সিগারেট ছেড়ে আমি এখন চুরুট ধরেছি। ভালো করেছো। কদিন থাকবে? 10 দিন। আমি কিন্তু মঙ্গলবার এক জায়গায় বেড়াতে যাচ্ছি। আমিও কি যাচ্ছি? না, তুমি যাচ্ছ না। আমরা কিছু বন্ধু মিলে সেন্ট মার্টিন আইল্যান্ড যাচ্ছি। জ্যোৎস্না রাতে প্রবাল দ্বীপে ঘুরব। বাহ, ভালো তো। তোমার যেসব বন্ধুদের দেখলাম ওরা সবাই যাচ্ছে? জরি ছাড়া সবাই যাচ্ছে। ও যাচ্ছে না কেন? ওকে ওর বাবা মা যেতে দেবেন না। ওদের ফ্যামিলি খুব কনজারভেটিভ। কী রকম যে কনজারভেটিভ চিন্তাই করতে পারবে না। তাছাড়া কয়েকদিন আগে তার এঙ্গেজমেন্ট হয়েছে। তার স্বামীর দিকের লোকজনও যখন জানবে যে সে একদল ছেলে মেয়ের সঙ্গে সেন্ট মার্টিন গেছে, অমনি বিয়ে নট হয়ে যাবে। আমরা অবশ্যই খুব চাপাচাপি করছি। এই রকম অবস্থায় চাপাচাপি না করাই তো ভালো মা।